যদি শোনা না যায় তাহলে রেসপন্স করো, হ্যাঁ, আর তাছাড়া মিউট করো। হ্যালো, আজকে রিভিশন ক্লাস নিব, যেটা কার্বোহাইড্রেট। তোমাদের আসসালামু যেহেতু আলাইকুম। এগুলো পড়া হয়েছে, আমি একটু দ্রুতই বলার চেষ্টা করব। আমি তো সম্পর্কে কল কেমিস্ট্রি অফ দিছিলাম। কার্বোহাইড্রেট। হ্যাঁ, সবাই একটু মিউট করো। আচ্ছা, ও আচ্ছা, মানে ওই অনলাইনে বুঝতেছিল না তো, ওই যে কিভাবে অফ করবে এর জন্য আর কি। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ, ওই যে ওই কার্বোহাইড্রেটটা আমাকে কি? বুঝতে এখন পারতেছে না, মিউট এই জন্য করো। যদি একটু কারো কোনো প্রবলেম হয় মিউট, তোমরা ফোন করে সেই প্রবলেমটা একটু সমাধান করার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে হাইড্রেট অফ কার্বন, মানে একটা কার্বনের সাথে একটা ওয়াটার মলিকুল থাকবে। এটাকে যদি আমি ডেফিনিশন বলি তাহলে বলবো অ্যালডিহাইড অর কিটোন ডেরিভেটিভস অফ পলিহাইড্রিক অ্যালকোহল, অর তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন ডেরিভেটিভস অফ পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল মানে অনেকগুলি হাইড্রোক্সিল থাকবে, তার অ্যালডিহাইড অথবা কিটোন ডেরিভেটিভস হবে, অথবা এমন কোনো কম্পাউন্ড যেগুলো থেকে যে কম্পাউন্ড গুলো হাইড্রোলাইসিসের মাধ্যমে পাওয়া যাবে। আমরা বায়োকেমিস্ট্রিতে যে কোনো কিছুরই আগে আমরা পড়ি বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স। কেন আমরা এই কার্বোহাইড্রেট নিয়ে পড়তে চাই, এই বায়োকেমিস্ট্রিতে এটার ইম্পর্টেন্সটা কি? কার্বোহাইড্রেট সব ধরনের প্ল্যান্ট এবং এনিম্যালে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। আমরা জানি প্ল্যান্টের সেলুলোজটাই হচ্ছে কার্বোহাইড্রেট, এবং প্ল্যান্ট সোর্স থেকে আমরা প্রচুর কার্বোহাইড্রেট পাই। প্রোভাইড সিগনিফিক্যান্ট ফ্র্যাকশন অফ এনার্জি ইন ডায়েট। আমাদের মূল যে খাবার সেটা কিন্তু ভাত বা রুটি, তাই না? এটাই হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে ডায়েটের মেইন ফ্র্যাকশনটাই হচ্ছে কার্বোহাইড্রেট। মেজর ফুয়েল ফর টিস্যু অফ দ্য ম্যামলস ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ। গ্লুকোজটা মেইনলি ম্যামলসের জন্য ফুয়েল হিসেবে কাজ করে। আরবিসি আর নিউরনে শুধুমাত্র গ্লুকোজটাই ফুয়েল হিসেবে কাজ করে। অন্যান্য সেল যেমন গ্লুকোজ ছাড়াও ফ্যাটি অ্যাসিড অথবা অ্যামিনো অ্যাসিডকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারে, কিন্তু আরবিসি এবং নিউরন শুধুমাত্র গ্লুকোজকে ফুয়েল হিসেবে ইউজ করে। ইউনিভার্সাল ফুয়েল ফর ফিটাস, এন্ড দিস ইজ গ্লুকোজ। এই গ্লুকোজটা বা কার্বোহাইড্রেটটা বডিতে স্টোরেজ ফর্মে থাকে, যেই ফর্মে, তার নাম গ্লাইকোজেন। রাইবোজ এটাও এক ধরনের কার্বোহাইড্রেট, যেটা ডিএনএ এবং আরএনএ এর একটা কম্পোনেন্ট। সেল মেমব্রেন কম্পোনেন্ট হিসেবে সার্ভ করে, এবং ইন্টারসেলুলার যে কমিউনিকেশন সেইটাও পায়। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর গ্লুকোজ প্রোটিনের একটা কম্পাউন্ড। সেটা ইন্টারসেলুলার কমিউনিকেশনের একটা মিডিয়া হিসেবে কাজ করে। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, আমরা জানি সেলের বাইরে যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে, যেটা একটা স্লিপারি সাবস্টেন্স অথবা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, সেটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কার্বোহাইড্রেট যার নাম গ্লাইকোসামিনোগ্লাইক্যানস, হ্যাঁ, বা গ্যাস। কিছু কিছু ডিজিজ আছে যেগুলো কার্বোহাইড্রেটের সাথে রিলেটেড, কাজে কার্বোহাইড্রেট সম্পর্কে যদি আমরা ভালো করে না জানি, এই ডিজিজগুলো সম্পর্কেও জানতে পারবো না। যেমন ডায়াবেটিস মেলাইটাস, যদি কারো ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায় তাহলে হয় গ্যালাক্টোসেমিয়া। গ্যালাক্টোজ যদি বেড়ে যায় তাহলে ব্লাডে, তাহলে হতে পারে গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। এটা আমরা জানি যে গ্লাইকোজেন যদি মেটাবলিজমে কোনো রকম ডিস্টারবেন্স হয় তাহলে এই ডিজিজটা হয়। এছাড়া ল্যাকটোজ ইনটলারেন্স, হ্যাঁ, যখন আমাদের বডি ল্যাকটোজ ডাইজেশন করতে পারে না তখন এই ডিজিজটা হয়। কিছু কিছু সুগার ডেরিভেটিভস আছে, যেমন গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোরনিক অ্যাসিড, এগুলো আমরা পরবর্তীতে আমরা অলরেডি পড়েছি। এগুলো অ্যামিনো সুগার, গ্লুকোজের সাথে মানে সুগারের সাথে যখন অ্যামিনো গ্রুপ, সুগারের সাথে যে হাইড্রোক্সিল গ্রুপ গুলো থাকার কথা, সেখানে কোনো একটা জায়গায় যদি অ্যামিনো গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যামিনো সুগার। হ্যাঁ, যখন এটা গ্লুকোজের সাথে থাকবে তখন আমরা বলবো গ্লুকোসামাইন। আচ্ছা, তাহলে একটা সিঙ্গেল একটা গ্লুকোজের সাথে আরেকটা গ্লুকোজ অথবা একটা কার্বোহাইড্রেটের সাথে আরেকটা কার্বোহাইড্রেটের যখন যে বন্ড তৈরি হয় সেটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড। সাধারণত একটা হাইড্রোক্সিল গ্রুপ, সেই হাইড্রোক্সিল গ্রুপটা অ্যানোমারিক কার্বনে থাকে,
অ্যানোমারিক কার্বনকে আমরা পরে এটা বুঝিয়ে বলছি। এর সাথে অন্য একটা হাইড্রোক্সিল গ্রুপ, সেই হাইড্রোক্সিল গ্রুপটা যে কোনো সুগারের হতে পারে অথবা অন্য কোনো একটা ম্যাম কি কম্পাউন্ড দেখতে হতে পারে। পারতেছিস? হ্যাঁ বলো আর একটু, কিছু বলছো? আচ্ছা, তাহলে এটা যদি গ্লাইকোসাইডিক তাহলে এই বন্ডটাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে একটা কার্বোহাইড্রেটের সাথে, একটা সুগারের সাথে অন্য যে কোনো একটা সুগারের অথবা নন সুগার যে কোনো কিছুর বন্ডিং যখন হয় তখন সেই বন্ডটাকে বলি গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার সময় একটা ওয়াটার রিলিজ হয়। আচ্ছা, এখন আসি ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেটকে ক্লাসিফাই করি সাধারণত কতগুলি সুগার ইউনিট প্রেজেন্ট আছে, আমরা সেই কার্বোহাইড্রেটটাকে হাইড্রোলাইসিস করলে কতগুলি সুগার ইউনিট পাই তার উপর ডিপেন্ড করে। যদি একটা সুগার ইউনিট পাই তাহলে মনোস্যাকারাইড পাবো, যদি দুইটা পাওয়া যায় ডাইস্যাকারাইড, 3 থেকে 10টা পেলে অলিগোস্যাকারাইড, আর যদি তার বেশি 10-এর বেশি পাই তাহলে সেটাকে বলি আমরা পলিস্যাকারাইড। প্রত্যেকটা এক্সাম্পল আছে, যেমন মনোস্যাকারাইড গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইড হলে হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ, ট্রিহালোজ। অলিগোস্যাকারাইড সেটা সাধারণত এটা হিউম্যান এটা ডাইজেস্ট করতে পারে না, অথবা এটা ডাইজেশনের প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, মাল্টোট্রায়োজ, র্যাপিনোজ, র্যাফিনোজ, হ্যাঁ এরকম। আর পলিস্যাকারাইড যেটা সবচেয়ে বেশি আমরা যেটা অ্যাবান্ডেন্ট, যেটা সম্পর্কে আমরা জানি স্টার্চ, এছাড়া আছে সেলুলোজ, গ্লাইকোজেন, ইলুনিন, ডেক্সট্রিন। এই সবগুলোর মধ্যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড তিনটাই হচ্ছে সুইট ইন টেস্ট এবং সলিবল ইন ওয়াটার, ক্রিস্টালাইন। একমাত্র পলিস্যাকারাইডটা হচ্ছে টেস্টলেস। মনোস্যাকারাইডটাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি। এটা কতগুলি কার্বন অ্যাটম আছে তার উপর ডিপেন্ড করে আমরা যেমন বলি ট্রায়োস, ডেক্সট্রোজ, পেন্ট্রোজ, হেক্সোজ। আর এই মনোস্যাকারাইড গুলোর ফাংশনাল গ্রুপটা কি, অ্যালডোজ নাকি কিটোজ, এইটার উপর ডিপেন্ড করে আবার আমরা দুইটা ভাগ ভাগ করি, অ্যালডোজ আর কিটোজ। যেমন আমরা সবচেয়ে কমন যেটা হেক্সোজ যদি আমাদের হয়, হেক্সোজ যেটা গ্লুকোজ বা গ্যালাক্টোজ এগুলো হচ্ছে অ্যালডোজ গ্রুপের মধ্যে পড়ে, আর ফ্রুক্টোজ এটা হচ্ছে কিটোজ গ্রুপের মধ্যে পড়ে। পলিস্যাকারাইড গুলোকেও আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করি ডিপেন্ডিং অন টাইপ অফ সুগার ইউনিট। যদি শুধুমাত্র সিঙ্গেল মনোস্যাকারাইড স্পিসিস পাই আমরা পলিস্যাকারাইডে তাহলে সেটাকে আমরা বলি হোমোপলিস্যাকারাইড, আর ডিফারেন্ট মনোস্যাকারাইড স্পিসিস থাকলে সেটাকে আমরা বলি হেটারোপলিস্যাকারাইড। সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, ইনুলিন এগুলি সবই হোমোপলিস্যাকারাইড এবং এগুলো গ্লুকোজ কন্টেইন করে, ইনুলিনটা ফ্রুক্টোজ কন্টেইন করে। হেটারোপলিস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে গ্লাইকোসামিনোগ্লাইকেন্স, যেটা গ্লুকোজ এর সাথে একটা অ্যামিনো সুগারের কম্পাউন্ড। এছাড়া মনোস্যাকারাইড ইউনিটটা কোন ইউনিট সেটার উপর ডিপেন্ড করে আবার দুইটা ভাগে ভাগ করি, হেক্সোসান, পেন্টোসান। যদি পেন্টোজ থাকে পলিস্যাকারাইডের ভেতরে সেটাকে আমরা বলি পেন্টোসান, এবং অনলি হেক্সোজ যদি থাকে তখন আমরা বলি হেক্সোসান। আবার ফুড পলিস্যাকারাইডকে আমরা দুইটা ভাগে ভাগ করি, সবচেয়ে বেশি থাকে স্টার্চ এন্ড ডেক্সট্রিন, এটা একটা গ্রুপ, আর নন স্টার্চ। নন স্টার্চ যেগুলো সেলুলোজ বা ইনুলিন এগুলো ইউজুয়ালি হিউম্যান ডাইজেস্ট করতে পারে না। মনোস্যাকারাইড এখানে স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার নিয়ে খুব বেশি আমরা কনসার্ন না, তারপরে দেখো অনেকটা লিনিয়ার স্ট্রাকচার হয়, আবার কিছু এরকম রিং স্ট্রাকচার হয়। তো মনোস্যাকারাইড যখন অন্য কোনো গ্লুকোজ বা অন্য কোনো সুগার বা নন সুগার ইউনিটের সাথে যখন বন্ড তৈরি করবে তখন এটা রিং স্ট্রাকচারে বন্ডটা তৈরি করে। এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজে দেখো যেটা আমরা বলেছি, গ্লুকোজে থাকবে এটা অ্যালডিহাইড গ্রুপ এবং ফ্রুক্টোজ যেটা সেটা এখানে থাকবে একটা কিটো গ্রুপ। এখানে একটু গ্লাইকোসাইডিক বন্ড গুলো দেখো বা ডাইস্যাকারাইড কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখি। সুক্রোজ, হ্যাঁ সুক্রোজটা এখানে দেখো এটা হচ্ছে একটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটার বন্ড। ইউজুয়ালি গ্লাইকোসাইডিক আমরা যত ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড পাই গ্লাইকোসাইডিক বন্ড গুলো হয় ওয়ান, একটা একটা সুগারের ওয়ান এর সাথে আর একটা সুগারের ফোর্থ কার্বনের, এটা হচ্ছে ফার্স্ট কার্বন ওয়ান, এটা 1 2 3 4 5, এটা 6 কার্বন। আর এখানে সেখানে ইয়ে হচ্ছে 1 2 3 4, এখানে 5 6।
তাহলে 4 এবং 1 এই দুটার মধ্যে যে বন্ড তৈরি হচ্ছে এখানেও তাই। এখানে তাহলে এটাকে আমরা বলছি 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এখানে ম্যালটোজ এবং ল্যাকটোজে এটা হচ্ছে। আর সুক্রোজে দেখো, সুক্রোজে আমরা এখানে 1 কার্বন। সুক্রোজের যে গ্লুকোজ সেটা ঠিকই আছে, আর সুক্রোজের ভেতরে যে ফ্রুক্টোজ থাকে সেখানে যে এটা 1 নাম্বার কার্বন, এটা সেকেন্ড কার্বন, এবং এরপরে 3, 4, 5, 6, হ্যাঁ এইটা। তাহলে সুক্রোজের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড কার্বনের ভেতরে বন্ড তৈরি হচ্ছে 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই, আর আমরা জানি যে সবগুলি কার্বনই অল মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইডস আর রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। এখন একটা সুগারের রিডিউসিং সুগার হতে হলে এটার অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপটা ফ্রি থাকতে হয়। যে কোনো একটা গ্রুপ ফ্রি থাকলেই এটা রিডিউসিং সুগার হিসেবে কাজ করে। আমরা গ্লুকোজের একটু আগে দেখলাম যে 1 নাম্বারটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এখানে 1 নাম্বার যে কার্বন সেটা কিন্তু এখানে বন্ডের ভিতরে আছে, কিন্তু এখানে যে গ্লুকোজ গ্যালাক্টোজ সেটার কি হয়েছে, সেটার আবার যে অ্যালডিহাইড গ্রুপটা এখানে 1 নাম্বারেরটা ফ্রি আছে। সরি, এখানে 1 নাম্বারে অ্যালডিহাইড গ্রুপটা ফ্রি আছে, কাজেই এখানে এটা রিডিউসিং সুগার হিসেবে কাজ করতে পারবে। কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা দেখি, সুক্রোজের ক্ষেত্রে দেখি 1 নাম্বারে এটা হচ্ছে গ্লুকোজ আর এটা ফ্রুক্টোজ। গ্লুকোজের 1 নাম্বারটা অ্যালডিহাইড গ্রুপ এবং ফ্রুক্টোজের সেকেন্ড গ্রুপটা কিটো গ্রুপ। এখানে অ্যালডিহাইড আর কিটো গ্রুপের যে কার্বন এই দুটোই বন্ড তৈরি করেছে, কাজেই ফ্রি কোনো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ নাই। এজন্য সুক্রোজটা নন রিডিউসিং সুগার। আচ্ছা, এখন আমরা আসি যে ইম্পর্টেন্স গুলো। প্রতিটা সুগারের আলাদা আলাদা ইম্পর্টেন্স। আমরা এটা প্রশ্নে রিটেনে জিজ্ঞেস করি, ভাইভাতেও এটা আসে। যেমন গ্লুকোজ সোর্স কি কি, তখন তোমরা কি, যেমন ফ্রুক্টোজ, সরি, গ্লুকোজের সোর্স বলে ফ্রুট জুস, হাইড্রোলাইসিস অফ স্টার্চ, সুগার থেকে পাই আমরা যেটা টেবিল সুগার, ম্যালটোজ, ল্যাকটোজ এগুলো থেকে পাই। এবং এটার ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে মেইন মেটাবলিক ফুয়েল ফর টিস্যু। এবং ব্লাড সুগার যেটা আমরা বলি সেটা হচ্ছে এই গ্লুকোজটাই। ইউরিন দিয়ে যদি এই গ্লুকোজটা যায় তখন সেই কন্ডিশনকে বলি গ্লাইকোসুরিয়া। এটা ডায়াবেটিস মেলাইটাসের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আবার এই গ্লুকোজটা কনভার্টেড হয়ে গ্লাইকোজেন হয়, যেটা স্টোরেজ ফর্মে থাকে। যেটা রাইবোজটা আমরা জানি এটা কোথায় থাকে, নিউক্লিক অ্যাসিডে থাকে, এবং বিভিন্ন মেটাবলিক ইন্টারমিডিয়েটস এটা আমরা পেতে পারি। নিউক্লিক অ্যাসিডের একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট এবং কোএনজাইম যেমন এটিপি, এনএডি, এনএডিপি, ফ্ল্যাভিন এগুলোর একটা কম্পোনেন্ট হচ্ছে রাইবোজ। ফ্রুক্টোজের ক্ষেত্রে একইভাবে দেখো, এটার সোর্স কি, ফ্রুট জুস, হানি, হাইড্রোলাইসিস অফ কেইন, বিট সুগার, ইনুলিন। আর এটার ইম্পর্টেন্সটা কি, রেডিলি মেটাবোলাইজড, কাজে এটা গ্লুকোজ বা ডাইরেক্টলি, মানে এই ফ্রুক্টোজটা সরাসরি এটা গ্লুকোজ হতে পারে, আবার হচ্ছে মানে গ্লুকোজ থেকে আবার ফ্রুক্টোজ তৈরি করতে পারে, খুব দ্রুত এটা মেটাবোলাইজড হয়ে যায়। এবং হেরিডিটারি ফ্রুক্টোজ ইনটলারেন্স, এটা একটা ডিজিজ, যদি হয় তাহলে ফ্রুক্টোজটা অ্যাকুমুলেশন হবে এবং হাইপোগ্লাইসেমিয়া, তখন হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। স্পার্মে এনার্জি দিবে এই ফ্রুক্টোজ। গ্যালাক্টোজ যদি হয়, গ্যালাক্টোজটা আমরা ল্যাকটোজ থেকে পাই, যেটা হাইড্রোলাইসিস অফ ল্যাকটোজ। ল্যাকটোজটা থাকে মিল্কে। গ্যালাক্টোজ রেডিলি মেটাবোলাইজড, ম্যামারি গ্ল্যান্ডে এটা সিনথেসাইজড হয়, এবং গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন এগুলোর একটা কম্পোনেন্ট। হেরিডিটারি গ্যালাক্টোসেমিয়া একটা ডিজিজ হতে পারে, যার ফলে এটা ক্যাটারাক্ট হতে পারে, হ্যাঁ, চোখে যে ছানি পড়ে সেইটা, সেই ডিজিজটা হতে পারে কারো যদি হেরিডিটারি গ্যালাক্টোসেমিয়া থাকে। সুক্রোজ, এটা আমরা জানি টেবিল সুগার, এটা কেইন, বিট এগুলো থেকে পাওয়া যেতে পারে। এছাড়া ফ্রুট থেকে, ভেজিটেবলসেও কিছু সুক্রোজ থাকে। সুক্রেজ একটা এনজাইম, সেই এনজাইমটা কি করে, সুক্রোজকে ডাইজেশন করে। যদি সুক্রেজের জেনেটিক ল্যাক থাকে, সুক্রেজ এনজাইমটা যদি কারো জেনেটিক্যালি যদি তৈরি না হয়, তাহলে তার সুক্রোজ ইনটলারেন্স হবে, এবং সে যদি টেবিল সুগার খায় তাহলে তার ডায়রিয়া এবং ফ্ল্যাটুলেন্স হবে। ল্যাকটোজ, ল্যাকটোজের সোর্স কি, মিল্ক। কারো কারো অ্যাল্যাকটেশিয়া থাকে, তখন ল্যাকটোজ ইনটলারেন্স হয় এবং সে তখন ডায়রিয়া এবং ফ্ল্যাটুলেন্স থাকে।
এছাড়া ল্যাকটোজটা প্রেগন্যান্সিতে ইউরিন দিয়ে এক্সক্রিটেড হতে পারে। ম্যালটোজ যেটা সেটা হচ্ছে আমরা নর্মালি যেটা পাই না, তবে এনজাইমেটিক হাইড্রোলাইসিস অফ স্টার্চ এখানে পাই। তবে ম্যাল্ট এবং সিরিয়াল জার্মিনেটিং, যখন এটা ভিজিয়ে রাখা হয় জার্মিনেট করে, তখন এই ম্যালটোজ সেখানে পেতে পারি সেখান থেকে। ল্যাকচুলোজ এটা হচ্ছে সিনথেটিক একটা কম্পাউন্ড। তবে মিল্ককে যদি আমরা হিট করি তখন এই ল্যাকটুলোজটা তৈরি হয়, এবং ল্যাকটুলোজ আমরা অনেকেই জানি ল্যাকটুলোজ সিরাপ খাওয়া হয় কি জন্য। এটা হচ্ছে যে স্টুলকে, মানে এটা একটা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, স্টুলকে সফট করে দেয়। যদি কারো কনস্টিপেশন হয় আমরা ল্যাকটুলোজ সিরাপ কিনে খাই, অথবা আমরা যদি দুধটা যদি গরম করে খাই হালকা গরম, তখনও ল্যাকটুলোজ তৈরি হয় এবং সেটা তখন এইভাবে কাজ করতে পারে, ল্যাক্সেটিভ হিসেবে কাজ করতে পারে। কিন্তু এটা ইন্টেস্টাইনের এনজাইম দিয়ে হাইড্রোলাইসিস হয় না, হ্যাঁ, কিন্তু ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া থাকে সেটা দিয়ে ফার্মেন্টেশন হতে পারে। সবচেয়ে অ্যাবান্ডেন্ট সোর্স যেটা আমরা সবচেয়ে যে বেশি যেটা যে কার্বোহাইড্রেটটা খাই সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চটা আমরা পাই ফুড গ্রেনে, যেমন রাইস, এরপরে হচ্ছে সিরিয়াল, পটেটো, লেগুমস, স্টার্চ ভেজিটেবলস। এটা প্ল্যান্টে এটা স্টোরেজ ফর্মে থাকে এই স্টার্চটা, আর এনিম্যালে যেটা স্টোরেজ ফর্মে থাকে সেটা হচ্ছে গ্লাইকোজেন। এবার একটু স্ট্রাকচার আমরা দেখি। এটা হচ্ছে যে গ্লাইকোজেন স্টার্চের যদি আমরা স্ট্রাকচার দেখি, এটাকে বলা হয় গ্লুকোসান, তার মানে শুধুমাত্র গ্লুকোজ ইউনিট দিয়ে এটা তৈরি। এখানে দুই ধরনের স্ট্রাকচার আমরা পাই। এক ধরনের হচ্ছে অ্যামাইলোজ। অ্যামাইলোজটা এটা হচ্ছে নন ব্রাঞ্চিং স্ট্রাকচার। একটু আগে যেটা আমরা বন্ড দেখালাম আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, মানে একটা গ্লুকোজের আলফা 1 এর সাথে। আচ্ছা, কিছু বলতে চাইলে তোমরা লিখে রাখো, হ্যাঁ, কমেন্টে তোমরা লিখে রাখতে পারো। এখানে একটা আর যদি শোনার সমস্যা হয় তাহলে আনমিউট করে আমাকে বলো, হ্যাঁ, যদি শুনতে অসুবিধা হয়। আর তাছাড়া কোনো কোশ্চেন থাকলে তোমরা সেটা লিখে রাখো, চ্যাট সেকশনে গিয়ে লিখে রাখো। আচ্ছা, এখানে গ্লুকোজের যেটা 1 এর সাথে ফ্রুক্টোজের একটা গ্লুকোজের 4 এর যেটা বন্ড তৈরি হয়েছে, 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, এবং এটা লিনিয়ার বন্ড থাকবে। এটা প্রায় 13 থেকে 20% মতো এর এই অ্যামাইলোজ স্ট্রাকচারটা থাকে। আর অ্যামাইলোপেকটিন স্ট্রাকচার যেটা ব্রাঞ্চ স্ট্রাকচার সেটাই সবচেয়ে বেশি থাকে, প্রায় 80 থেকে 90% এর মতো। এবং এটা কি হয়, এটা হচ্ছে ব্রাঞ্চিং করে, কি লিনিয়ার গ্লুকোজ থাকতে থাকতে এরপরে কি হয়, কার্বোহাইড্রেটের লিনিয়ার কার্বোহাইড্রেটের 6 পজিশনের সাথে আরেকটা চেইন আর একটা লিনিয়ার চেইনের 1 পজিশনের 1,6 একটা বন্ড তৈরি হয়, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা হচ্ছে ব্রাঞ্চিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। তাহলে স্টার্চে আমরা লিনিয়ার কিছু স্ট্রাকচার পাই, সবচেয়ে বেশি পাই ব্রাঞ্চিং স্ট্রাকচার। গ্লাইকোজেন যদি আসি, এটা হচ্ছে হাইলি ব্রাঞ্চ স্ট্রাকচার, হ্যাঁ, বেশিরভাগই থাকবে অ্যামাইলোপেকটিন। হ্যাঁ, এখানে একটা আমরা জানি গ্লাইকোজেনটা এনিম্যালের বা হিউম্যানের আমরা এটা লিভারে এবং স্কেলিটাল মাসলে এটা স্টোর থাকে। এটা দেখা যাচ্ছে একটা মাসল গ্লাইকোজেন গ্র্যানুলে দেখো 60,000 গ্লুকোজ রেসিডিউ থাকে, তাই না? অনেক বেশি গ্লুকোজ এখানে একটা গ্লাইকোজেন গ্র্যানুলে জমা থাকতে পারে। হ্যাঁ, তাহলে এখানেও তাই একই, যখন লিনিয়ার চেইন থাকবে সেগুলো 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আর যেখানে ব্রাঞ্চিং হবে সেখানে 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। সেলুলোজ আসি, সেলুলোজ থাকবে কোথায়? প্ল্যান্টে, এটা স্টোরড কার্বোহাইড্রেট। প্ল্যান্ট চিফ কনস্টিটিউয়েন্ট অফ ফ্রেমওয়ার্ক অফ প্ল্যান্ট সেল ওয়াল। এটা ওয়াটার ইনসলিউবল এবং এখানে স্ট্রেট চেইনই থাকবে। আমরা এর আগে দেখেছি আলফা 1,4, কিন্তু এখানে যে চেইনটা থাকবে সেটা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ। এবং আলফা 1,4 লিঙ্কেজ ডাইজেশনের জন্য আমাদের ইন্টেস্টাইনে এনজাইম আছে, কিন্তু বিটা 1,4 লিঙ্কেজ ডাইজেশনের জন্য কোনো এনজাইম নাই। এই জন্য প্ল্যান্টের সেলুলোজ পার্টটা হচ্ছে ইনডাইজেস্টেবল পার্ট। ইনডাইজেস্টেবল পার্টের সুবিধা হলো এটা ডায়েটারি ফাইবার হিসেবে কাজ করে এবং এটা স্টুলের বাল্ক ইনক্রিজ করে। এটার ডায়েটারি ফাইবারের অনেক বেনিফিশিয়ারি ইফেক্ট আছে, কনস্টিপেশন প্রিভেন্ট করবে, কার্সিনোমা অফ কোলনকে প্রিভেন্ট করবে, এবং আরো অনেকগুলো বেনিফিশিয়ারি ইফেক্ট আছে, যেমন কোলেস্টেরল এক্সক্রিশনে হেল্প করবে, আমাদের ব্লাড কোলেস্টেরল লেভেল কমায়, স্যাটাইটি বাড়ায়, আমাদের ক্ষুধা কম লাগে এই বাল্কি ফুড খেলে, ঠিক আছে? কিন্তু এই সেলুলোজটা ডাইজেশন হয় না।
ইনুলিন, এটা হচ্ছে ফ্রুক্টোজের একটা পলিমার। এটার সোর্স হচ্ছে, মিউট করে রাখো সবাই। ডেক্সট্রিন এবং এটা হচ্ছে আমরা শুধুমাত্র স্টার্চের হাইড্রোলাইসিসের সময় পাই। আর একটা কোশ্চেন মাঝে মাঝে জিজ্ঞেস করা হয় ইনভার্ট সুগারটা কি। এটা হচ্ছে সুক্রোজ, যখন সুক্রোজে থাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিক্সচার, হ্যাঁ, এটা হচ্ছে যখন হাইড্রোলাইসিস করা হয় তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ। তখন ফ্রুক্টোজটা হচ্ছে স্ট্রং লিভোরোটেটরি ছিল, মানে এটা হচ্ছে একটা অপটিক্যাল প্রপার্টি আর কি, যখন আলো ফেলা হয় তখন সেটা রোটেশনের উপর ডিপেন্ড করে। যেটা ফ্রুক্টোজটা বামে ঘুরতো, কিন্তু সুক্রোজ যখন থাকবে, সুক্রোজটা উইক ডেক্সট্রোরোটেটরি, কিন্তু এটা যখন হাইড্রোলাইসিস হয়ে যাবে, হাইড্রোলাইসিস করা হবে তখন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আলাদা হয়ে যাবে এবং এটা লিভোরোটেটরি হবে। তাহলে নর্মাল সুক্রোজটা ছিল ডেক্সট্রোরোটেটরি, কিন্তু যখন হাইড্রোলাইসিস করা হলো তখন সেটা ইনভার্ট সুগারে কনভার্ট হলো এবং এটা লিভোরোটেটরি। এটা আসলে আমাদের বায়োকেমিস্ট্রি খুব বেশি আমরা কনসার্ন না আর কি এটা নিয়ে। যেটা জিজ্ঞেস করা হয় রিডিউসিং সুগার, হ্যাঁ, এর আগে আমরা বলেছি রিডিউসিং সুগার কি, যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আছে সবগুলো রিডিউসিং সুগার এক্সেপ্ট সুক্রোজ। কেন? এখানে একটা কথা আসে অ্যানোমারিক কার্বন। যে কার্বনটা এখানে খেয়াল করো, যে কার্বনটা রিং স্ট্রাকচারে দুইটা অক্সিজেনের সাথে বাউন্ড থাকে সেটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন। যেমন এখানে যে কার্বন শুধুমাত্র একটা অক্সিজেনের সাথে বাউন্ড, কিন্তু এখানকার কার্বন এই পজিশনে যে কার্বন আছে সেখানে এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন দুটার সাথে বাউন্ড আছে, কাজে এটা অ্যানোমারিক কার্বন। এটা হচ্ছে গ্লুকোজের অ্যানোমারিক কার্বন। আর এটা ফ্রুক্টোজের দেখো এইখানে কার্বনটা এই একটা কার্বন অক্সিজেনের সাথে বাইন্ড করছে, এই অক্সিজেনের সাথে বাইন্ড করছে, এটাও অ্যানোমারিক কার্বন। কিন্তু একটা সুগারকে রিডিউসিং সুগার হতে হলে এই অ্যানোমারিক কার্বনটা এই রিং স্ট্রাকচারে না থেকে ফ্রি হতে হবে। কিন্তু দেখো এখানে এই কার্বন মিলে একটা সিঙ্গেল অক্সিজেনের সাথে বাউন্ড করে একটা বন্ড ফর্ম করেছে, কাজে এখানে কোনো ফ্রি অ্যানোমারিক কার্বন নাই, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে নন রিডিউসিং সুগার। আর বাকি সবগুলি মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার। সবশেষে এখন আমরা আসি যে গ্লাইকোস্যামিনোগ্লাইক্যানস, এটা কি একটা পলিস্যাকারাইড এবং এটা হেটারো পলিস্যাকারাইড। এখানে কি আছে, এটা থাকে কোথায়, এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স, হ্যাঁ, এক্সট্রা সেলুলার স্পেসে এখানে কিছু ফাইব্রাস কোলাজেন স্ট্রাকচার থাকে, হ্যাঁ, এই যে এগুলো কোলাজেন স্ট্রাকচার, আর কিছু থাকবে জেল লাইক ম্যাট্রিক্স। এই যে জেল লাইক ম্যাট্রিক্স, সেখানে যে কম্পাউন্ড আমরা পাবো সেটা হচ্ছে গ্যাস বা গ্লাইকোস্যামিনোগ্লাইক্যানস, হ্যাঁ। এখন এই গ্লাইকোস্যামিনোগ্লাইক্যানসটা কি দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে একটা দুইটা সুগারের ডাইস্যাকারাইড একটা ইউনিট থাকে, সেই ডাইস্যাকারাইড ইউনিটটা রিপিটেটিভলি থাকে। এই ডাইস্যাকারাইড ইউনিটটা একটার সাথে একটা পলিমার তৈরি করে থাকে, এটাই হচ্ছে গ্লাইকোস্যামিনোগ্লাইক্যানস। এই ডাইস্যাকারাইড ইউনিট যেটা, সেটা কি কি দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ইউরানিক অ্যাসিড। ইউরানিক অ্যাসিডটা কি, এটা হচ্ছে অ্যাসিড সুগার, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্লাইকোসামাইন। ইউরানিক অ্যাসিড যখন একটা গ্লুকোজের, যখন যেটা নরমালি হাইড্রোক্সিল থাকার কথা সেখানে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, তখন সেটা হচ্ছে ইউরানিক অ্যাসিডে কনভার্ট হবে। আর একটা হচ্ছে অ্যামিনো সুগার থাকবে। অ্যামিনো সুগারটা কি, নরমাল একটা গ্লুকোজের যেখানে হাইড্রোক্সিলের জায়গায় যদি অ্যামিনো গ্রুপ থাকে তখন সেটাকে আমরা বলবো অ্যামিনো সুগার। এখানে তাহলে ইউরানিক অ্যাসিড আর গ্লাইকোসামাইন এই দুইটা হচ্ছে কার্বোহাইড্রেট, এটা মিলে ডাইস্যাকারাইড তৈরি করে। এই ডাইস্যাকারাইডের যখন রিপিটেটিভ ইউনিট থাকে তখন সেটা হচ্ছে একটা গ্লাইকোসামিনোগ্লাইক্যানস তৈরি করবে। এটার প্রপার্টি হচ্ছে নেগেটিভলি চার্জড, কারণ আমরা বললাম কি একটা ইউরানিক সুগার যেটা, ইউরানিক অ্যাসিড যেটা, সেখানে একটা এই যে কার্বক্সিল গ্রুপ থাকে, আর যেটা অ্যামিনো সুগার সেখানেও আবার কিছু নেগেটিভলি চার্জ গ্রুপ যেমন সালফেট গ্রুপ অ্যাড হয়। তাহলে এই সব নেগেটিভ চার্জ যখন একসাথে থাকে তখন সেটা পলিমার তৈরি করে, কিন্তু এখানে ফ্রিকশনটাকে প্রিভেন্ট করবে, হ্যাঁ, একজন আরেকজনকে রিপেল করবে, এই জন্য এটা নেগেটিভলি চার্জড হবে এবং একই সাথে জেল লাইক স্ট্রাকচার হবে এবং ফ্রিকশনকে প্রিভেন্ট করবে। এটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড এবং ভিট্রিয়াস হিউমার অফ দি আই এখানে রেজিলিয়েন্স দিবে।
অ্যামিনো সুগার গুলো গ্লাইকোসামিনোগ্লাইকেন্সকে আমরা 6টা ভাগে ভাগ করি, যেমন হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রয়টিন সালফেট, ডারমাটান সালফেট, কেরাটান সালফেট, হেপারিন আর হেপারান সালফেট। এই প্রত্যেকটা কোনটা কোথায় থাকে এখানে দেওয়া আছে। যেমন হায়ালুরোনিক অ্যাসিড থাকবে সাইনোভিয়াল ফ্লুইডে, ভিট্রিয়াস হিউমারে। কন্ড্রয়টিন সালফেট সাধারণত বোনস, কার্টিলেজ থাকে, এছাড়া কর্নিয়াতে থাকে। ডারমাটান সালফেট নাম শুনে বোঝাচ্ছে স্কিনে থাকবে, তাছাড়া ব্লাড ভেসেল, হার্ট ভালভে থাকতে পারে। কেরাটান সালফেট আবার দুই ধরনের, কিছুটা থাকে এক ধরনের থাকে কর্নিয়াতে, আরেক ধরনেরটা থাকে কানেকটিভ টিস্যুতে। হেপারিন এটা মাস্ট সেলে থাকে, আর হেপারান সালফেট যেটা স্কিন এবং অ্যাওর্টিক ওয়ালে থাকে। এখন প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আছে। একটা তো আমরা জানলাম যেটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট দেয়, এটা কোলাজেনের সঙ্গে এটা থাকে এবং এটা জেল লাইক স্ট্রাকচার। স্টেবিলাইজ এন্ড সাপোর্ট সেলুলার কম্পোনেন্ট অফ টিস্যু। ওয়াটার এবং সল্ট ব্যালেন্স এটা মেনটেন করবে। সেল সেল ইন্টারাকশনকে ফ্যাসিলিটেট করবে, সেল অ্যাডহেশন করবে, সেল মাইগ্রেশন, তারপরে সেল রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। এছাড়া শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, বিশেষ করে জয়েন্টে এটা লুব্রিকেশন দেয়। যেমন আমরা নি জয়েন্ট খুব সহজে মুভ করতে পারি রেসপিরেশনের সময়, যে আমাদের কস্টোকন্ড্রাল যে জয়েন্ট গুলো আছে সেগুলো মুভ করে কিভাবে, এই হায়ালুরোনিক অ্যাসিড থাকে এখানে, যার ফলে এটা ফ্রিকশন হয় না, সহজে মুভ করে এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। মেইনটেইনস কম্প্রেসিবিলিটি অফ কার্টিলেজ। হ্যাঁ, হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রয়টিন সালফেট এগুলো কার্টিলেজের একটা কম্পোনেন্ট হিসেবে থেকে কম্প্রেসিবিলিটি, যেমন আমাদের স্পাইনাল কর্ডে যে কার্টিলেজ থাকে এটা হচ্ছে কম্প্রেস, আমরা মুভমেন্ট করতে পারি কার্টিলেজের কম্প্রেসিবিলিটির জন্য। এছাড়া কি স্ক্লেরা এবং কর্নিয়াল ট্রান্সপারেন্সি মেনটেন করে, স্ক্লেরাকে হার্ড করে, এটা একটি স্ট্রাকচারাল রোল প্লে করে স্ক্লেরাতে। কোলাজেন, ইলাস্টিন এবং অন্যান্য প্রোটিন যেগুলো আছে সেগুলোর সাথে একটি স্পেসিফিক ইন্টারাকশনের মাধ্যমে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে যেতে থাকে, সেটা ওখানে প্রেজেন্ট থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। এছাড়া চার্জ সিলেক্টিভনেস ইন রেনাল গ্লোমেরুলাস। হ্যাঁ, সেখানে যে রেনাল গ্লোমেরুলাসের থেকে এখানে যে ওখানে যে কিছু আয়নকে যে কিছু চার্জ, সেটা নেগেটিভ চার্জ দেয়, সেখানে এইটা কাজ করে। এছাড়া সেল মেমব্রেন ফর্মেশন করে, সিন্যাপটিক ভেসিকল গুলো ফর্মেশন করে। গ্যাক্সে যে অ্যামিনো সুগারটা থাকে অনেক সময় এটা অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি থাকে, যেমন ইরাইথ্রোমাইসিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে, সেখানে এই অ্যামিনো সুগারটাই অ্যান্টিবায়োটিক রোল প্লে করে। তাহলে এই হলো আমাদের কার্বোহাইড্রেট। এখন তোমরা কথা বলতে পারো আর কি, যদি কোনো প্রশ্ন থাকে সেটা আর কি বলতে পারো। আনমিউট করে এটা জিজ্ঞেস করতে পারো কোনো প্রশ্ন থাকলে।